অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, বাসায় আছো, সুস্থ আছো। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আমি তোমাদের বেশ কিছু ক্লাস নিয়েছি, যে আমাদের সরাসরিও তোমাদের ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে আমাদের সিলেবাস যে নির্ধারিত ছিল সেটাও শেষ হয়েছে। আমার সিলেবাসের নাম হচ্ছে হিস্ট্রি অফ দ্য মুসলিমস ইন ইন্ডিয়া। তো 1526 থেকে নিয়ে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা সেগুলো পড়ে ফেলেছি। তো আমরা দেখব যে মোগল বংশের ইতিহাস, যেহেতু সিলেবাসটির নাম, সেহেতু মোগল বংশের ইতিহাসের যে প্রধান প্রধান ঘটনাগুলো, কীভাবে এই বংশ প্রতিষ্ঠা হয়, সেগুলো আমাদের দেখব। তো আমরা পূর্বে যদি আলোচনা করি তাহলে দেখব যে দিল্লি সালতানাতের ইতিহাস। আর এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেক। তিনি 1206 খ্রিস্টাব্দে দাস বংশের মাধ্যমে তিনি এই বংশ প্রতিষ্ঠা করেন। আর এই কুতুবউদ্দিন আইবেক তিনি কে ছিলেন? তিনি ছিলেন ইলতুৎমিশের একজন দাস হিসেবে ক্রয় করেছিলেন এবং সেনাপতি ছিলেন। তারপর তিনি নিজ যোগ্যতা বলে তিনি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তো সেই বংশটি 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল। আর এই 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে পরাজিত করে ভারতের ইতিহাসে মোগল বংশের ভিত্তিমূল তিনি স্থাপন করেছিলেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি একজন পৃথিবীর ইতিহাসে দিগ্গজয়ী বীর হিসেবে পরিচিত ছিলেন, এবং তার মধ্যে তৈমুর লং এবং চেঙ্গিস খান এবং তৈমুর লং এর রক্ত প্রবাহিত হয়েছিল। সেই দুইজন বীরের রক্তই তাকে এই বংশ প্রতিষ্ঠা করার জন্য উৎসাহিত করেছিল। আমরা আজ মোগল বংশের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সম্রাট বাবর যে অবদান রেখেছিলেন সেটা সম্পর্কে আমরা পড়ব। এবং সম্রাট বাবর তিনি তার সকল বিষয়ই তিনি একটি গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন, সেটা হচ্ছে তুজুকি বাবরনামা গ্রন্থে। তো সম্রাট বাবরের আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবর বা বাবরনামা গ্রন্থ। তো আমরা দেখব যে 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের কি হয়, ভিত্তিমূল স্থাপিত হয়। যে 1526 থেকে নিয়ে যে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মোগল বংশের বাবর শাসন কার্য পরিচালনা করেছিলেন। আমরা দেখি যে 16 শতাব্দীর প্রারম্ভে ভারতে মোগলদের আবির্ভাবের সঙ্গে সঙ্গে মধ্যযুগে ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। যে 16 শতাব্দীর প্রারম্ভে ভারতে মুঘলদের কি হয়, আবির্ভাব ঘটে, এবং আবির্ভাবের সঙ্গে সঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে তুর্কি আফগান সাম্রাজ্যের শের সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে মধ্য এশিয়ার কাবুলের আমির বাবরের বিজয়ের ফলে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপিত হয়। আমি তোমাদের আগেই বলেছি যে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মধ্য এশিয়ায় বাবর কী করে নিজের সাম্রাজ্যকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 1526 থেকে হইতে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসে প্রধানত এই দেশে আধিপত্য স্থাপনের জন্য মোগল আফগান দ্বন্দ্বের ইতিহাস ছিল। বাবর কি করতে পারেন না, আফগানদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন নাই। তাই 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল বংশের শাসনকাল ছিল মোগল আফগান দ্বন্দ্বের ইতিহাস। বাবরের পূর্বপুরুষ মধ্য এশিয়ার বিখ্যাত সামরিক নেতা চেঙ্গিস খান ও তৈমুর লংয়ের যথাক্রমে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে ভারত আক্রমণ করেছিলেন। তো কিন্তু তাহাদের ভারত অভিযানের ফলাফল দীর্ঘকাল স্থায়ী হয় না। দেখা যায় যে তার পূর্বপুরুষ চেঙ্গিস খান এবং তৈমুর লং তারাও ভারত আক্রমণ করেছিল, কিন্তু তাদের আক্রমণটা স্থায়ী হয় নাই। পরবর্তীতে বাবর তিনি কি করেন, তিনি ভারত আক্রমণ করেন এবং তার আক্রমণটা স্থায়ী হয়। তাই তাহার বংশের ঐতিহ্য রক্ষার্থে তৈমুরের সাম্রাজ্য পূর্ণ সঞ্জীবিত করার উদ্দেশ্য বাবর ভারত অভিযানে অগ্রসর হয়েছিলেন। তাহার আত্মজীবনীতে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যে হিন্দুস্তান অধিকার করবার বাসনা তাহার মনে সর্বদাই জাগ্রত ছিল। আমরা দেখি যে তিনি চেঙ্গিস খান তৈমুর লং যে কাজটি তিনি সম্পূর্ণ করতে পারেন নাই, তারা বাবর অত্যন্ত দক্ষতার সাথে এই মোগল বংশ প্রতিষ্ঠা করে সেই দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি শাসনে যখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল,
তো দেখা যায় যে অতিষ্ঠ হয়ে অভিজাত শ্রেণী, লাহোরের শাসনকর্তা উচ্চাকাঙ্ক্ষী ও অসন্তুষ্ট দৌলত খান এবং দিল্লির সিংহাসনের দাবিদার আলম খান এবং ইব্রাহিম লোদির শাসনামলের অবসান ঘটাইবার জন্য দৃঢ় প্রতিজ্ঞিত হয়েছিলেন, কারণ তারা ইব্রাহিম লোদির শাসনে তারা সন্তুষ্ট ছিলেন না। তাহারা কাবুলের আমির বাবরকে ভারত আক্রমণের জন্য কী করলেন, আহ্বান জানালেন এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয় ঘটল এবং যে তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হইলেন। সাথে সাথে লোদি সুলতানের অবসান ঘটল। পানিপথের যুদ্ধে জয়লাভ করিয়া বাবর দিল্লি ও আগ্রা অধিকার করেন। যে পানিপথের যুদ্ধে তিনি বাবর যখন জয়লাভ করে তখনই তিনি দিল্লি এবং আগ্রা অধিকার করেছিলেন। এভাবে ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তিমূল স্থাপিত হয়। আমরা দেখব যে এই যে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর কী করেন, যে ভারতে তার ভিত্তিমূল স্থাপন করেন এবং দিল্লি আগ্রা অধিকার করেন এবং চেঙ্গিস খান এবং তৈমুর লং যে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয় নাই, সেই কাজটি বাবর অত্যন্ত দক্ষতার সাথে সক্ষম হয়েছেন সম্পন্ন করতে। এবং 1483 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি তারিখে মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক ক্ষুদ্র রাজ্য ফারগানার আমির উমর শেখ মির্জার পুত্র ছিল বাবর। বাবরের পরিচয়ের মধ্যে হচ্ছে বাবরের পিতার নাম ছিল উমর শেখ মির্জা এবং ক্ষুদ্র রাজ্য ফারগানাতে বাবর 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পিতার দিক থেকে তিনি তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবরের ধমনীতে এশিয়ার দুইজন দিগ্বিজয়ী শ্রেষ্ঠ বীর ও দুর্দর্শী সামরিক নেতা রক্ত কী হয়েছিল, প্রবাহিত হয়েছিল। বাল্যকাল থেকে তিনি ছিলেন দুঃসাহসী এবং যুদ্ধমুদী ছিলেন। এটা হচ্ছে তার প্রাথমিক পরিচয়। তিনি 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল উমর শেখ মির্জা এবং চেঙ্গিস খান তৈমুর লং দুটির রক্তই তার মধ্যে প্রবাহিত হয়েছিল। এই জন্যই তিনি দুঃসাহসী এবং যুদ্ধমুদী হয়েছিলেন। বাল্যজীবনে বাবরের নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, সেগুলো তিনি অত্যন্ত সুন্দরভাবে সমাধান করতে সক্ষম হয়েছিলেন। বাবর তাহার অনন্য সাধারণ বিদুষী মাতামহীর প্রভাবাধীন থাকাকালীন সময়ে বাল্যজীবনের বিদ্যালয়িক শিক্ষার যথেষ্ট সুযোগ লাভ করেছিলেন। তার মা ছিল শিক্ষানুরাগী। তার মার সাথে থাকার কারণে তিনি কী করেছিলেন, তিনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছিলেন এবং তিনি বিদ্বান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তিনি অল্পকালের মধ্যেই তুর্কি, ফরাসি দুইটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। বুদ্ধিমতী মাতামহীর সহচর্য ও প্রভাবে তিনি স্বভাবতই সাহসী, ধর্মভীরু, বিদ্বান, সদাচরী হয়ে ওঠেন এবং বাল্য জীবনে বাবরের চরিত্র ঘটনে তাহার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং বিচক্ষণ মাতামহীর দান ছিল অপরিসীম। আমরা এখানে দেখব তার মাতা একজন শিক্ষানুরাগী ছিল। তার মাতার প্রভাবে তিনি শিক্ষিত হয়ে ওঠেন এবং তুর্কি, ফরাসি দুটি ভাষায় তিনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তিনি একজন ধর্মচরী, সাহসী, ধর্মভীরু, সদাচরী লোক ছিলেন। বাল্যজীবনে বাবরের চরিত্র গঠনে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং বিচক্ষণ মাতার দান ছিল অপরিসীম। 1494 খ্রিস্টাব্দে মাত্র 11 বছর বয়সে বাবর উত্তরাধিকারী সূত্রে তুর্কিস্তানের ফরগানা নামক শত্রু দ্বারা পরিবেষ্টিত একটি ক্ষুদ্র রাজ্য লাভ করেন এবং 1494 খ্রিস্টাব্দে তিনি ফরগানা রাজ্যটি লাভ করেছিলেন উত্তরাধিকারী সূত্রে। তাহার প্রথম জীবন নানা বাধা, বিঘ্ন এবং অসুবিধায় অতিবাহিত হলেও তিনি নিরুৎসাহিত হন নাই, তিনি ভেঙে পড়েন নাই। তিনি বাল্যকাল হতেই তৈমুরের সাম্রাজ্য পুনরুজ্জীবিত করবার প্রবল বাসনা পোষণ করতেন এবং তাহার আত্মীয় স্বজনের বিরোধিতা এবং উজবেক দলপতি সাহেবানি খানের প্রতিদ্বন্দ্বিতায় তাহার উচ্চাভিলাষ ব্যর্থতায় পর্যবেসিত হয়। এই সময় সাহেবানি খান তার বিরোধিতা করেন। সমরকন্দের সিংহাসন লয়ে তৈমুরের বংশধরগণের মধ্যে বিবাদ শুরু হয় এবং বাবরও 1497 ও 1503 খ্রিস্টাব্দে দুইবার সমরকন্দ আক্রমণ করবার চেষ্টা করেন এবং তিনি নানা কারণে ব্যর্থ হন। এই সময়ের মধ্যে ফরগনা অধিকার করার চেষ্টা করেন, তিনি নানা কারণে এই সময় ফরগনা তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘনীভূত হইতেছিল। ফরগনাতে তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছিল এবং 1503 খ্রিস্টাব্দে আর্চিয়ান নামক স্থানে সাহেবানি খানের হস্তে বাবর সম্পূর্ণরূপে পরাজিত হয়ে কেবলমাত্র সমরকন্দ হইতেই নহে পৈতৃক রাজ্য ফরগনা হতেও তিনি বিতাড়িত হন। হতহৃত সর্বস্ব হয়ে বাবর স্থান হতে স্থানান্তরে ভাগ্যান্বেষে ঘুরে বেড়ান এবং দীর্ঘ 1 বৎসর কাল নানা দুঃখ দুর্দশায় রাজ্য হয়ে অতিক্রান্ত হয়ে তিনি হিন্দুস্থান জয়ের সংকল্প গ্রহণ করলেন।
আমরা দেখব যে বাবরের যে রাজ্য জয়ের ইতিহাস এটা সহজ ছিল না, এটা খুবই দুঃসহ ছিল। তিনি অত্যাধিক সাহসী ছিলেন, যার জন্য তিনি ভেঙে পড়েন নাই। তিনি অত্যাধিক দক্ষতার সাথে হিন্দুস্তান জয় করার সংকল্পবদ্ধ হন এবং তার জীবনেও দুঃখ দুর্দশা আসে, তিনি স্বর্ণচার হয়ে যান, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, তারপরেও তিনি ভেঙে পড়েননি। তার যে দৃঢ় সংকল্প ছিল, এটার জন্য তিনি ভারতবর্ষ জয় করতে পেরেছিলেন এবং ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। আসসালামু আলাইকুম।